দাবা খেলার সঙ্গে অনেকেই তুলনা করেন কূটনীতির। অবশ্য এত খেলা থাকতে হঠাৎ দাবা খেলার কথাই আলাদা করে বলছি কেন? তার কারণ দাবা খেলায় কিন্তু এই ধরনের অনেক পরিস্থিতি আসে, পুরোটাই তো মস্তিষ্কের মাধ্যমে, যেখানে আপনাকে অ্যাপারেন্টলি আপনার কিছু পিস, আপনার কিছু ঘুঁটি, সেগুলো অনেক সময় প্রতিপক্ষের সামনে গিফট করতে হয়। অর্থাৎ প্রতিপক্ষ যেন খুব সহজে সেই ঘুঁটিগুলো মেরে দিল, সেই ঘুঁটিগুলো খেয়ে নিতে পারল। এর ফলে অ্যাপারেন্টলি মনে হয় যে আপনি বোধহয় একটু অ্যাডভান্টেজ হারিয়ে ফেললেন, আপনি একটু বেকায়দায় পড়ে গেলেন। বড় দাবারুরা, বিশেষত সর্বোচ্চ পর্যায়ের দাবারুরা মানে গ্র্যান্ড মাস্টাররা, তারা অনেক সময় এই ধরনের বিভিন্ন ক্যামোফ্লাজ তৈরি করেন। সেই সমস্ত মুভগুলো, সেই সমস্ত কম্বিনেশনগুলো অনেক সময় দাবার ইতিহাসে একেবারে বলা যায় না, লেজেন্ড আমরা যেরকম বলি সেই রকম কিংবদন্তি হয়ে গেছে। ববি ফিশার থেকে শুরু করে গ্যারি কাসপারভ, বিশ্বনাথন আনন্দ, প্রত্যেকের এই ধরনের কিছু তুরুপের মুভ থাকে। তো এবার এই মুভগুলো যখন হয়, তখন অ্যাপারেন্টলি যখন প্রতিদ্বন্দ্বী মনে করে যে যিনি খেলছেন তাকে বোধহয় এবারে সত্যি একেবারে জড়িয়ে জাঁকিয়ে জাপটে ধরতে পেরেছি, চার পাশ থেকে ঘিরে ফেলতে পেরেছি, ঠিক এমন সময় সবথেকে মোক্ষম চালটা দিয়ে প্রতিপক্ষকে একেবারে তছনছ করে দেয় বড় জাতের দাবারুরা। তো আজকে হঠাৎ এই রকম একটা প্ল্যাটফর্মে আপনারা একটা পর্ব টিউন ইন করেছেন, একটা ভিডিও, সেখানে হঠাৎ দাবা খেলা দিয়ে এত কথা কেন বললাম? তার কারণ আজকে কূটনৈতিক দাবার বিশ্ব রাজনীতির সেই রকম একটা চাল নিয়ে আলোচনা করব, যেটা আগামী দিনে হয়তো খুব মোক্ষম একটা তুরুপের তাস হয়ে দাঁড়াতে পারে। আর সেটা আসতে চলেছে আগামী মাসেই, যখন ভারতের বুকে ব্রিক্স সামিট অনুষ্ঠিত হবে। ঠিক আগামী মাসে সেপ্টেম্বরের 12 থেকে 13। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত। আরও একটা ছক ভাঙা অন্য রকম আলোচনা, এবং আজকের আলোচনার টপিক এতক্ষণ এই ইন্ট্রোটা শুনেই নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে বিশ্ব রাজনীতি, জিও পলিটিক্স। তো আজকে আমরা ব্রিক্স নিয়ে আলোচনা করছি। ব্রিক্সের যে মহা বৈঠক, শীর্ষ বৈঠক, সেটা তো প্রত্যেক বছরই এখন হয়। গত বছরও জুলাই মাসে ব্রাজিলে হয়েছিল। এবারে সেটা ওই যেরকম হয় আর কি, মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরে ঘুরে বিভিন্ন আয়োজক দেশের মধ্যে ঘুরপাক খায়। এবারে সেটা ভারতে হচ্ছে সেপ্টেম্বরের 12 থেকে 13 তারিখ, রাজধানী নয়াদিল্লিতে। এখন এই পর্যন্ত কিছু তথ্য দেওয়া যাক, যেগুলো আমরা সবসময় অনুষ্ঠানের শুরুতে দেওয়ার চেষ্টা করি। যারা ব্রিক্স সম্পর্কে বা জিও পলিটিক্স, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, ভূ রাজনীতি, এই মুহূর্তে একদিকে ইরানের যে কনফ্লিক্ট, হরমুজ প্রণালী, তারপর উল্টো দিকে পৃথিবীর আরেক প্রান্তে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ পরিস্থিতি, এই সমস্ত কিছু, নেটো, ইউরোপ এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্র, এই সব কিছু সম্পর্কে যদি আপনার কূটনীতির দিক থেকে, ভূ রাজনীতির দিক থেকে রুচি থাকে, তাহলে অবশ্যই আপনি এই বিষয়টা সম্পর্কে জানবেন। তো এই মুহূর্তে ব্রিক্স সম্পর্কে কিছু তথ্য একদম আমাদের নতুন দর্শকদের জন্য দিয়ে রাখি। ব্রিক্স শুরু হয়েছিল BRICS, খুব সহজ। তাতে ব্রাজিল ছিল, রাশিয়া ছিল, ইন্ডিয়া অর্থাৎ ভারত ছিল, এবং তার পাশাপাশি চীন ছিল, দক্ষিণ আফ্রিকা ছিল। এই দিয়ে ব্রিক্সের যাত্রা শুরু হয়েছিল। এটা ভারতের মাটিতে যে ব্রিক্সের সামিট হবে আগামী মাসে, সেটা 18তম সামিট। আর আমরা গত বছরের 17তম সামিটটা দেখেছিলাম ব্রাজিলের রিও ডি জেনিরোতে। তো এই বছর যে সামিট হবে, সেই সামিটে কিন্তু ব্রিক্স এখন আরও বড় পরিবার হয়ে গেছে। সেই ব্রিক্সের যে বৃহত্তর পরিবার, তাতে ফুল মেম্বারদের সংখ্যা কিন্তু এখন বেড়ে গেছে। অর্থাৎ ওই 5 জন যারা ফাউন্ডার মেম্বার, একেবারে প্রতিষ্ঠাতা সদস্য যে 5টা দেশ ছিল, সেই 5টা দেশ যে ভাবনা চিন্তা নিয়ে ব্রিক্স শুরু করেছিল, সেই ভাবনার পরিধি, ব্যবসা বাণিজ্যের পরিধি, প্রভাবের পরিধি এবং জিও পলিটিক্সের যে ইম্প্যাক্ট, সেখানেও কিন্তু ব্রিক্সের পরিধি অনেকটা বেড়ে গেছে। তার কারণ ব্রিক্সের ফুল মেম্বার কিন্তু এখন 11টা দেশ, আরও নতুন 6টা দেশ সেখানে যুক্ত হয়েছে। সেই দেশগুলো কারা? মিশর বা ইজিপ্ট সেখানে আছে। তারা বলতে গেলে আফ্রিকা মহাদেশে
যদি দক্ষিণ আফ্রিকা একটা সিগনিফিক্যান্ট ইকোনমি হয়, তাহলে ইজিপ্টও খুব সিগনিফিক্যান্ট একটা ইকোনমি। এর পাশাপাশি ইথিওপিয়া আছে, এবং গ্লোবাল সাউথের যে কথা বারবার আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় ভারতীয় কূটনীতিকদের মুখে শুনেছি, প্রধানমন্ত্রীর মুখে বারবার শুনেছি, নরেন্দ্র মোদী বারবার গ্লোবাল সাউথের দিকে হাত বাড়িয়ে দেওয়ার কথা বলে আসছেন সেই কোভিডের সময় থেকে। আপনাদের মনে থাকবে যে যখন সারা আফ্রিকা মহাদেশ ত্রাহি ত্রাহি রব ছিল কোভিডের জন্য, তখন ভারত কিন্তু ভ্যাকসিন ডিপ্লোমেসি করেছিল। কোভিডের ভ্যাকসিন শুধুমাত্র ভারতীয়দের জন্য নয়, ভারতে যে ভ্যাকসিন ডেভেলপ করা হয়েছিল তা পৌঁছে দেওয়া হয়েছিল বিনামূল্যে আফ্রিকার বিভিন্ন দেশের কাছে। ওই উদ্দেশ্যটা কিন্তু ভূ রাজনীতিতে প্রভাব বাড়ানোর একটা অঙ্ক ছিল। এর মধ্যে দোষের কিছু নেই, এই একই কাজটা রাশিয়াও করে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রও করেছে সময় সময়, চীন করে, সুতরাং ভারতও করছে। এবং এক্ষেত্রে অন্য অনেক দেশের তুলনায় অনেক এফেক্টিভলি করছে, কারণ মেন্টালি আফ্রিকা এবং আফ্রিকায় রাজনৈতিক একটা সুসম্পর্ক তৈরি, সেখানে কোনো মেন্টাল ব্লকেড ভারতের নেই। তো যাই হোক, ইজিপ্ট, ইথিওপিয়া, এর পাশাপাশি ইন্দোনেশিয়া, ইরান খুব গুরুত্বপূর্ণ দুটো মেম্বার, যে ইন্দোনেশিয়ার সঙ্গে একটা আত্মিক যোগাযোগ, একটা ঐতিহাসিক নারীর টান আমাদের চিরকাল রয়ে গেছে। তারাও কিন্তু আসিয়ানের একটা অন্যতম সদস্য বলা যেতে পারে। আমাদের সাংস্কৃতিক যে মেলবন্ধন, তার যে শেকড়, সেটা অনেক গভীরে। বালি, জাভা, সুমাত্রা শুধু আমরা বেড়াতে যাওয়ার জন্য বলছি না, ধর্ম, পুরাণ, ইতিহাস সমস্ত কিছুর দিক থেকে। আর ইরান অবশ্যই, কারণ অদ্ভুত একটা জিনিস কি খেয়াল করেছেন, এই যে হরমুজ নিয়ে এত কিছু ঘটে গেল, সারা পৃথিবী ওলটপালট হয়ে গেল, দুপক্ষে ভাগাভাগি হয়ে গেল, সেখানে এখনো পর্যন্ত কিন্তু ভারত এই যুদ্ধে কোনো পক্ষ নেয়নি। একদিকে ইসরায়েল রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, ইসরায়েলের সঙ্গেও ভারতের কূটনৈতিক সম্পর্ক অসম্ভব ভালো, কিন্তু তা সত্ত্বেও ভারত কিন্তু এই যুদ্ধের পার্ট হয়নি। পাকিস্তান হয়েছে, পৃথিবীর আরও অন্যান্য অনেক দেশ হয়েছে, কিন্তু ভারত হয়নি। ইরান কিন্তু সেই ব্রিক্সের অধিবেশনে ভারতে অংশগ্রহণ করবে। আর কারা অংশগ্রহণ করবে খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পৃথিবীর যে তেল ক্যাপিটালটার কথা আমরা বলছি, যেটা সব থেকে ভালনারেবল জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যেখানে সৌদি আরব রয়েছে, যেখানে সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে, পৃথিবীর তেল উৎপাদক দুটো সব থেকে বড় এবং সব থেকে প্রভাবশালী ইকোনমি, তারাও কিন্তু ব্রিক্সের সদস্য। সেই ব্রিক্স 5 জন ফাউন্ডার মেম্বার এবং 6 জন ফুল মেম্বার আরও যারা পরে যুক্ত হয়েছে, তাদের সবাইকে নিয়ে 11 দেশের এই বৈঠক, এই শীর্ষ বৈঠক, সেটা অনুষ্ঠিত হচ্ছে এবার আমাদের দেশ ভারতে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এত কথা ব্রিক্স সম্পর্কে বললাম, এই গোটা বিষয়টা কার জন্য চিন্তার, কাদের সব থেকে বেশি অস্বস্তিতে, অশান্তিতে রাখছে? উত্তরটা খুব মজার, জানেন তো। এই যে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে, জাস্ট 48 ঘন্টা 72 ঘন্টা আগে বললেন না, লালকেল্লায় দাঁড়িয়ে দিমাগি নাকসাল। তো ভারতবর্ষে এই দিমাগি নাকসালরা আছেন। এর আগে আমরা যন্তর মন্তরও দেখেছি। তো এই সমস্ত কিছু আবহে বারবার এগুলো সব কিছুর অনুষঙ্গ আমি বারবার টেনে আনছি, তার কারণ ওই দাবা খেলার কথা বলেছিলাম, ওই দাবা খেলার গল্পে আবার ফিরে যেতে হবে। ওইগুলো সব ছিল এক একটা চালের অংশ। আপনি যদি ব্যাপারটাকে একটা অদৃশ্য দাবার বোর্ড কল্পনা করে নেন, এই ভূ রাজনীতির প্রেক্ষাপটটাকে, তাহলে দেখবেন যন্তর মন্তর সেখানে একটা চমৎকার মুভ ছিল। মানে ভারতের এই মুহূর্তের কারেন্ট ডিসপেন্সেশন, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে নরেন্দ্র মোদীর সরকারকে আরেকটু বেকায়দায় ফেলে দাও। বিভিন্নভাবে এই চাল দেওয়া হয়েছে, কখনো ট্যারিফ নামক জুজু দেখিয়ে, কখনো ভারতে একটা ইন্টারনাল আনরেস্ট তৈরি করে, যার মধ্যে কখনো উত্তর পূর্ব ভারতের অশান্তি আছে। অবশ্যই ভারত সরকার যে কঠিন হাতে গত 1 বছর ধরে, বা যদি আমরা আরেকটু পিছিয়ে যাই, গত 3 বছর ধরে অতি সক্রিয়ভাবে যে ভূমিকায় মাওবাদকে ঠান্ডা করেছে, এবং তারপর জঙ্গলের মাওবাদকে দমন করার পর যেভাবে এবার ফোকাস শিফট হচ্ছে,
আরবান থেকে দিমাগি নাক্সালদের দিকে ইন্টারনালি, এই সমস্ত কিছু কিন্তু ওই বৃহত্তর আপনি যে কাল্পনিক দাবার বোর্ডটা দেখতে পাচ্ছেন তার একটা অংশ। যন্তর মন্তর তার অংশ ছিল। এখন যন্তর মন্তরের নিটকে সামনে রেখে ছাত্রছাত্রীদের সামনে দাঁড় করিয়ে কারা কি কি করেছে কাভার ফায়ার হিসেবে, কি কি অশ্লীলতা, কি কি অসভ্যতা, কি কি মোটিভ নিয়ে কারা কারা নেমে পড়েছিল, সেগুলো আমরা সবাই জানি। এবং তারপরের যে ঘটনা, অর্থাৎ নিট নিয়ে যে তোলপাড়, সেই বিক্ষোভ, সেই প্রতিবাদ, তার ভিত যতই মজবুত হোক না কেন, শেষ পর্যন্ত তাতে যে বেনজল ঢুকেছিল, কি উদ্দেশ্য ছিল, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কাটাছেঁড়া চলছে। আর সেই রকম একটা কাটাছেঁড়ার আবহে প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে দিমাগি নাক্সাল শব্দটা উচ্চারণ করেছেন। এর আগেই আমরা এই চ্যানেলে দিমাগি নাক্সাল কারা আর তাদের ট্রিটমেন্ট কিভাবে হবে তাই নিয়ে একটা পর্ব করেছি। অবশ্যই সময় থাকলে পর্বটা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আজকে দিমাগি নকশাল নিয়ে এর বেশি সময় আর নষ্ট করব না। চলে আসি ওই দাবার মুভগুলোর দিকে। তো ওই যেমন মুভগুলোর কথা বলছিলাম, যখন ইরানে যুদ্ধ হচ্ছিল, তার আগে পরে ভারতের রুশ তেল কেনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি, এই সমস্ত কিছু চলছিল, যেটা আরও 2 বছর আগে থেকে শুরু হয়েছিল। আপনি যদি একটু পিছিয়ে তাকান তাহলে বাংলাদেশে যে অশান্তি, নেপালে যে অশান্তি, ঢাকা থেকে কাঠমান্ডু, কিংবা তারও আগে যখন আমরা মালদ্বীপ দেখেছিলাম, বিভিন্ন ক্ষেত্রে আমাদের নর্থ ইস্টে মণিপুরের যে অশান্তি আমরা দেখেছি, এই সমস্ত কিছুকে যদি একটা অদৃশ্য সুতোয় টাইম লাইন হিসেবে ম্যাচ করানো যায় তাহলে দেখা যাবে যে দাবার বোর্ডে বিভিন্ন মুভমেন্ট চলছিল, কোনোটা বোর্ডের, কোনোটা হাতির, কোনোটা নৌকোর, এবং এই প্রত্যেকটা মুভমেন্ট একটা সংগঠিত পরিকল্পিত চালের অংশ। তারই একটা শেষতম চাল হিসেবে আমরা দেখেছিলাম যন্তর মন্তর। এবার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার সঙ্গে, শিক্ষামন্ত্রীর ইস্তফার সঙ্গে আপাতভাবে ওই যে লবির কথা বলা হচ্ছে তাদের খুব উচ্ছ্বাস আমরা দেখেছিলাম। মনে করা হচ্ছিল যে মোদি বোধহয় একটু পিছিয়ে গেলেন, সরকার একটু বেকায়দায় পড়ল, সরকার দুঘর পিছিয়ে এলো সত্যি। তারপর আমরা দেখলাম এফসিআরে এলে ভারতে রিলিজিয়াস কনভার্জন বা ধর্মীয় যে ডেমোগ্রাফি চেঞ্জের খেলা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, মনে করা হচ্ছিল সেটাকে একেবারে টুঁটি চিপে ধরবে সরকার এবার। তো সেই মুভটাও হঠাৎই সরকার জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়ে দিল। তাতেও অনেকে গেল রব তুললেন, এমনকি সোকল্ড দক্ষিণপন্থী ইকোসিস্টেমের কেউ বললেন এটাও তো সরকারের জন্য এক পা পিছিয়ে যাওয়া হলো। কিন্তু আসলে সরকার বোধহয় ওই কূটনৈতিক কল্পিত অদৃশ্য দাবার বোর্ডটা অনেক আগে থেকে পড়তে পারছিল, বা সরকারের যারা পলিসি মেকার তারা বোধহয় পড়তে পারছিলেন না। সেই জন্য হয়তো এই দুটো ক্ষেত্রেই আমরা এক কদম করে সরকারকে পিছিয়ে যেতে দেখলাম। এফসিআরে কি তাহলে হিমঘরে চলে গেল? উত্তরটা না, অবশ্যই জেপিসির পরে এফসিআরে এমন হয়তো ফর্মে ফিরে আসবে যেটা পার্লামেন্টের যে কোনো সেশনেই পাশ হয়ে যাবে। তার জন্য হয়তো 2/3 সংখ্যাগরিষ্ঠতাও লাগবে না, একদম সাধারণ সংখ্যাগরিষ্ঠতাতেই পাশ হয়ে যাবে। আপনি সব লক্ষ্য, সব টার্গেট, সব এম যে একই দিনে অ্যাচিভ করবেন তা তো নয়, কিছুর জন্য 2 দিন 3 দিন অপেক্ষা করা যেতে পারে। কিন্তু ওই দাবার বোর্ডের কথাটা আবার ঘুরে ফিরে বারবার আমরা ফিরে আসছি। তো এই যে এতগুলো চালের ক্ষেত্রে সরকারকে আমরা পিছিয়ে যেতে দেখলাম, সেটাকে যদি ডিফেন্স ধরা হয়, অর্থাৎ ওপেনিং গেমটা শুরু করেছিল কেউ, মিডল গেমে সরকার 2 স্টেপ পিছিয়ে গেছে। 2024 থেকে 2029 এই সরকারের মেয়াদ, এই মুহূর্তে আমরা 2027 মানে ঠিক কল্পনা করে দেখুন, ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। ফুটবলে যেমন হাফ টাইম হয়, ক্রিকেটে যেমন একটা লাঞ্চ ব্রেক থাকে, দাবাতে সেরকম কোনো মাঝখানে ব্রেক থাকে না। মস্তিষ্কের খেলা তো। কিন্তু এই খেলার একটা খুব মজার জিনিস আছে জানেন তো, এই মিডল গেমটা। এই মিডল গেমে যে ঘুঁটিগুলো জায়গা পরিবর্তন করে, যেটা গত হয় আর যেটা শক্তি বাড়ায়, সেটা এই গেমের ডাইমেনশনটা, খেলার ডাইমেনশনটা পুরো ঘুরিয়ে দেয়। এখন মিডল গেমে
যিনি দু কদম পিছিয়ে গেছেন দুটো ঘটনায়, দুটো খুঁটির ক্ষেত্রে, তিনি কি তাহলে খেলাটা হারছেন? দাবা এত সহজভাবে হয় না, জানেন তো। ওই যে বলেছিলাম, বড় দাবারুরা, কিংবদন্তি দাবারুরা, গ্র্যান্ডমাস্টাররা হঠাৎ কোনো মুভে খেলা ঘুরিয়ে দেন। এইবার বোধহয় এন্ড গেম শুরু হবে, আর সেই এন্ড গেমের সূচনাটা বোধহয় আমরা সেপ্টেম্বরে ব্রিক্স সামিট থেকে দেখতে পেতে পারি। অন্তত তার একটা ট্রেলার বোধহয় এবার আমরা দেখতে পেতে চলেছি। কেন এন্ড গেম বলছি, মিডল গেম কেন শেষ হবে বলে মনে হচ্ছে, ইঙ্গিত কেন এরকম? তার কারণ এই ব্রিক্স সামিট থেকে কিন্তু যদি সব থেকে দুশ্চিন্তার, সব থেকে আশঙ্কার, সব থেকে বেশি অশান্তির, সব থেকে বেশি অস্বস্তির কারুর জন্য কিছু থেকে থাকে, তাহলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, তাহলে সেটা মার্কিন ডিপ স্টেটের জন্য। কারণ ব্রিক্সের যে 5টা ফাউন্ডার মেম্বার, তারা প্রত্যেকে একটা পয়েন্টে খুব গোপনে ঐক্যমত্যে চলে এসছে। আর এই ঐক্যমত্যে চলে আসাটা কিন্তু ওয়াশিংটনকে সব থেকে বেশি অস্বস্তিতে রাখছে। কারণ এতদিন পর্যন্ত সারা পৃথিবীর বাণিজ্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের, পেন্টাগনের এবং ওয়াশিংটনের সব থেকে বড় অস্ত্র কী ছিল? না, পারমাণবিক বোমা নয়। ওটা পৃথিবীর অনেক দেশের আছে এখন। আপনি কি ভাবছেন এই F-16 বা F-35 কোনো বিমান, অত্যাধুনিক যুদ্ধের টেকনোলজি, সেগুলোর কথা বলছি? না, সেগুলো নয়। যুদ্ধ পৃথিবীর ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালে সেই ভোঁতা হাতিয়ার, যেটা আপনাকে প্রয়োগ করতে হচ্ছে, মানে ধরে নিতে হবে আপনার বাকি সমস্ত কূটনৈতিক, লজিস্টিক্স এবং বুদ্ধি খাটিয়ে যে প্যাঁচ পয়জারগুলো হয়, সেগুলো আপনি হারিয়ে ফেলেছেন। সেই জন্য আপনি এবার যুদ্ধের পথে হাঁটছেন। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সেই নীতিটায় অনড় রয়েছে। তারা ইরানকে এনগেজ করেছে একটা যুদ্ধে। ইউক্রেন রাশিয়া যুদ্ধও আদতে এই ধরনের একটা এনগেজমেন্ট, যেটা রাশিয়া এবং ইউরোপকে দুরকম ভীতিতে এনগেজ করে রাখা যায়। কিন্তু এত কিছুর মধ্যেও আমরা এই উপমহাদেশে একটা অপারেশন সিন্দুর দেখেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে সেই যুদ্ধ হয়তো কারুর বা কোনো অংশের দূরদর্শিতায় খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। অনেকেই তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন। ডোনাল্ড ট্রাম্প তো বোধহয় হাফ ডজন বার চিৎকার করে বলার চেষ্টা করেছেন, আমি যুদ্ধ থামিয়েছি, আমি যুদ্ধ থামিয়েছি। কেউ সেটাকে খুব বেশি গুরুত্ব দেন না অবশ্য। তবে তিনি নিজে এই সুখস্মৃতি আঁকড়ে থাকতে চান যে তিনি যুদ্ধ থামিয়েছেন। কিন্তু সব যুদ্ধের তো লক্ষ্য একই রকম হয় না। তো এখন সেই যুদ্ধ যেটুকু সময় হয়েছে, তাতে যা অ্যাচিভ করার ছিল, হয়তো নয়াদিল্লি তার অনেকটা অ্যাচিভ করে ফেলেছে, এবং সেটা ফেলেছে বলেই হয়তো এত সমস্যা। যদি অ্যাচিভ না করে ফেলতো, তাহলে তো বোধহয় এত ট্যারিফ, এত কিছু খাঁড়া, বাণিজ্যের এত খাঁড়া, সেগুলো চাপাতে হতো না। তো এই যে দাবার বোর্ডের এতগুলো প্রতিকূল মুভের কথা বললাম, তাহলে খেলা অনুকূলে আনার জন্য পাল্টা মুভ, কাউন্টার চাল কি হতে চলেছে? এবার সেই কাউন্টার চালটা হতে চলেছে বৈদেশিক মুদ্রা এবং পেমেন্টসের মাধ্যমে। খুব খুব গুরুত্বপূর্ণ এই অংশটা, অবশ্যই মন দিয়ে শুনবেন। এই মুহূর্তে পৃথিবীর বাজার নিয়ন্ত্রণ করে যে জিনিসগুলো, একটা সময় বলা হতো না, তেল, অয়েল অ্যান্ড গ্যাস যাদের হাতে আছে তারাই সমস্ত পৃথিবীর ইকোনমিটাকে চালায়। পরবর্তীকালে সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে চলে এলো রিনিউয়েবল এনার্জি, বিকল্প শক্তির সন্ধান পৃথিবীর সমস্ত বড় ইকোনমিগুলো, এবং তাদের দেখা দেখি মেজর ইকোনমিগুলোও শুরু করে দিল। আর এই মুহূর্তে মনে করা হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়াল, অর্থাৎ লিথিয়াম, আয়ন, কোবাল্ট, এই জাতীয় জিনিসগুলো, যেগুলো আগামী দিনের সবথেকে বড়, বলা যেতে পারে হীরের চেয়েও দামি হতে যাচ্ছে, সেইগুলো হয়তো পৃথিবীর ভৌগোলিক বিভিন্ন জিওপলিটিক্সের ডাইমেনশন, সমীকরণ নিয়ন্ত্রণ করবে। তো এই সব কিছুর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং যোগসূত্র আছে, জানেন তো। সেটা হচ্ছে সারা পৃথিবীর এই যে এত শক্তিশালী ইকোনমিগুলো এত কিছু করছে, এত দিকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, এত রকম বিকল্প অর্থনৈতিক প্রাধান্যর পথ খুঁজছে, তার সব কিছু দাঁড়িয়ে থাকে যে অদৃশ্য জালটার ওপর, সেটা হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম।
আর এই পেমেন্ট সিস্টেম এমন একটা অস্ত্র যেটাতে এতদিন ধরে নিরঙ্কুশ এক আধিপত্য বজায় রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে মার্কিন ডলার। আপনি তেল কিনবেন, আপনাকে পে করতে হবে মার্কিন ডলারে। আপনি যুদ্ধাস্ত্র কিনবেন, আপনাকে পে করতে হবে মার্কিন ডলারে। আপনি কোনো টেকনোলজি আনবেন, আপনাকে পে করতে হবে মার্কিন ডলারে। আপনি কোনো কনজিউমার টেক আপনার দেশে আনবেন, নতুন প্রযুক্তি অন্য দেশ থেকে, সেখানেও কিছু না করেও একটা অদ্ভুত ওই যে কাটমানির যে সিস্টেম আমরা প্রচুর শুনেছি, এটাও অনেকটা সেরকম, একটু লঘু করে বললে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সিম এক্সপোর্ট ইম্পোর্টের সংস্থা আছে, নিয়ন্ত্রক সংস্থা। তারা কি করে জানেন তো? তারা সারা পৃথিবীতে এই যত ট্রেড হয়, ডলার ট্রেড, তার সমস্ত কিছুর অ্যাপ্রুভার যে রাইট, যে ক্ষমতাটা, ওই রাষ্ট্রসংঘে যেরকম ভেটোর পাওয়ার হয় অনেকটা, সেই সর্বোচ্চ পাওয়ারটা তাদের হাতে থাকে। ফলে তারা যদি এটাকে অ্যাপ্রুভ না করে তাহলে এই ট্রেডটা হতে পারে না। আর এটাই ছিল এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বৈঠকখানা ঘরের সেই রিমোট কন্ট্রোল, যেটা এদিক ওদিক না হলে টিভি চালানো যেত না। আপনি অনুষ্ঠান দেখার কথা তো ভুলেই যান। এইবার ফাইনালি সেই রিমোট কন্ট্রোল বোধহয় এত বছরের, এত দশকের রিমোট কন্ট্রোল হাতছাড়া হওয়ার পথে। কেন হাতছাড়া হওয়ার পথে সেই গল্পে আসছি, খুব ইন্টারেস্টিং এই গল্পটা। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, সিবিডিসি সংক্ষিপ্ত ফর্ম, সেটা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ইকোনমিগুলো লাগাতার কাজ করে চলেছে গত 7-8 বছর ধরে। 10 বছর আগে থেকে শুরু হয়েছিল, ভাবনার স্তরে গত 5-6 বছরে সব থেকে বেশি ডেভেলপমেন্ট হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমরা জানি ভারত সেটা নিয়ে কাজ করছে, ডিজিটাল রুপি। ভারতবর্ষের কিছু কিছু শহরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন প্রকল্পে সেটা শুরু হয়ে গেছে। এই কয়েকদিন আগে, জাস্ট মাত্র 2-4 দিন আগে, চণ্ডীগড়ে একটা বিশেষ সরকারি প্রকল্প বলা হয়েছে ডিজিটাল রুপির মাধ্যমে হবে। চীন এই ব্যবস্থা নিয়ে নিয়েছে ডিজিটাল ইউয়ানকে নিয়ে, তারা সেটাকে পরিধি বাড়ানোর চেষ্টা করছে। তারা তার জন্য এই আসিয়ানের কিছু দেশের সঙ্গে, মালয়েশিয়ার সঙ্গে, আরও কিছু দেশের সঙ্গে রীতিমতো বিভিন্ন পর্যায়ে তাদের উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে এবং পরীক্ষামূলকভাবে ডিজিটাল ইউয়ানের মাধ্যমে ট্রেড হচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। রাশিয়ান ইকোনমি এই মুহূর্তে যুদ্ধ বিধ্বস্ত, কিন্তু তবুও রাশিয়া তো একটা সিগনিফিক্যান্ট ইকোনমি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যথেষ্ট বড়, আয়তনে বড়, সংখ্যায় বড় এবং প্রভাবেও এখনও একটা সিগনিফিক্যান্ট ইকোনমি। তারাও কিন্তু ডিজিটাল রুবেল নিয়ে এগোচ্ছে। এখন এই সব কটা ইকুয়েশানে ঢুকে পড়ছে এই ব্রিক্স সামিটে। কিভাবে ঢুকছে বলছি। এই প্রত্যেকটা ডিজিটাল কারেন্সি বিভিন্ন দেশগুলোর, ইনক্লুডিং এর সঙ্গে ব্রাজিলও আছে, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, তাদের সঙ্গেও সমানে খটাখটি চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আরও বেশি করে বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের। কারণ ফেডারেল রিজার্ভ কিসে বিশ্বাস করে জানেন তো? জঙ্গলে একটাই শের থাকবে, আর কেউ থাকবে না। এই যে নীতি, যে নীতি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর নয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একচেটিয়া একাধিপত্যের নীতি, সেই জায়গায়, সেই কাঁচে এবার বোধহয় একটা হালকা চিড় ধরেছে। আর সেই চিড় ধরার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে একটা অংশ গেল রব তুলেছে। অবশ্য এই চিড়টা ধরার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিও খানিকটা দায়ী, জানেন তো। তবে সেই গল্পটা বলে আজকের গল্পটাকে দীর্ঘায়িত করব না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে একটা খুব বড় টানাপোড়েন আছে ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকানদের। এখন বাইডেন কিন্তু সিবিডিসির রাস্তাতে যেতে চেয়েছিলেন, অর্থাৎ তিনি চেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রতেও একটা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি হোক। কিন্তু ট্রাম্প যখন দ্বিতীয়বার ফিরে এসছেন, তখন বলা যেতে পারে একেবারে কেঁচে গন্ডুস বলতে বাংলায় যে শব্দটা বোঝায়, অর্থাৎ সমস্ত যা এগিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেটা মুহূর্তের মধ্যে পুরো ইউটার্ন হয়ে গেছে। এবং ট্রাম্প কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি বেসরকারি মালিকানার যে স্টেবল কয়েন, বিট কয়েন, টেরা কয়েন, এই সমস্ত জিনিসকে তিনি, এই ধরনের বিভিন্ন কয়েন নির্ভর আদান প্রদানকে তিনি স্বীকৃতি দিয়ে দিয়েছেন। তার সরকার পলিসিগতভাবে স্বীকৃতি দিয়ে ফেলেছে। তার ফলে মুখ থুবড়ে পড়েছে কোনটা? সিবিডিসি।
আর সেই সিবিডিসিকেই হাতিয়ার বানিয়ে এগোনোর চেষ্টা করছে চীন, ভারত এবং রাশিয়া বা আরও অন্যান্য ইকোনমি। এমনকি যারা একসময় খুব ন্যাচারাল অ্যালাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই ইউরোপও মাথায় রাখুন, একযোগে বিভিন্ন বড় বড় ইকোনমি ইউরোপিয়ান ইউনিয়নের, তারা কিন্তু একটা ডিজিটাল ইউরোর দিকে খুব দ্রুত গতিতে এগোচ্ছে। তাহলে এই রেসে পিছোচ্ছে কারা? অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ তারা একটা সম্পূর্ণ সারা পৃথিবীর উল্টো পথে তাদের ইকোনমিকে দেখার চেষ্টা করছে। এখন মুশকিলটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা খুব সিগনিফিক্যান্ট বিশাল পাওয়ার। তারা আর কিছু পারুক বা না পারুক, তাদের হাতে বিগ টেক আছে, তাদের হাতে বিগ মিডিয়া আছে। সুতরাং সারা পৃথিবীতে তারা একটা জাল বোনার চেষ্টা সবসময় করে। তারা অর্থনীতির যে দিশাটা দেখতে পায়, সেটা তারা সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করে যে এটাই ঠিক রাস্তা। তো আপনার ভারতবর্ষেও তো সেই ধরনের প্রচুর মানুষজন আছেন। প্রধানমন্ত্রী কাউকে কাউকে দিমাগি নকশাল বলুন আর যাই বলুন না কেন, আছেন তো। ভারতবর্ষের কিছু নেতাও তো বস্টন, ফিলাডেলফিয়া এই সমস্ত জায়গা থেকে আজকাল লঞ্চ টঞ্চ হয়। তো তারা অনেকেই মার্কিন লাইনকে হয়তো সঠিক লাইন বলে চিহ্নিত করার চেষ্টা করেন। ঠিক যেমন ভারতবর্ষে কিছু ওই প্রসাদ পাওয়া হয় না, আপনার বাড়িতে আপনি যখন খাওয়া দাওয়া হয়ে যায় রাত্রির বেলা, তারপরে আপনি কিছু খাবার অবশিষ্ট উচ্ছিষ্ট যেটা বেঁচে যায়, সেটা আপনি বাইরে অনেক সময় পোষ্যদের ডেকে বা আপনার পাড়ায় যে সমস্ত চারপেয়ে প্রাণীরা থাকে তাদের ডেকে বিলিয়ে দেন। তো সেরকম ভারতবর্ষেও তো কিছু আছেন, কিছু আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া, পশ্চিমী স্বীকৃতি পাওয়া কিছু অর্থনীতিবিদ, কিছু রিসার্চ পেপার লেখক, তারা মাঝে মাঝে ওই সমস্ত ক্রিটিসাইজ করেন, নিজের দেশকে ক্রিটিসাইজ করেন এবং সবসময় পশ্চিমের সব কিছু ভালো বলেন। তারা অবশ্যই সমালোচনা করেন। তো মজাটা হচ্ছে, আবার ব্রিক্সের আলোচনায় ফিরে আসি। এই সিবিডিসি একটা বিরাট বড় ধাক্কা দিতে চলেছে এবার ডলারকে। একই সঙ্গে আরও বড় ধাক্কা দিতে চলেছে ইন্টারন্যাশনাল যে পেমেন্ট সিস্টেম, সেই পেমেন্ট সিস্টেম। হ্যাঁ, এই পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে এবার সম্পূর্ণ ডলারের বিপরীত মুখে হাঁটতে চলেছে ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল এবং তার সঙ্গে ব্রিক্সের যে অন্যান্য ফুল মেম্বাররা আছে, তারা অনেকেই হয়তো এবার সেই একই পথে হাঁটবে। কারণ ভারতের মাটিতেই সেপ্টেম্বরের ব্রিক্সে হয়তো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে যে ব্রিক্স তার নিজের একটা পেমেন্ট সিস্টেমকে অ্যাপ্রুভ করে দিল, বা ব্রিক্স তার একটা নিজস্ব মুদ্রা সিস্টেম চালু করার একটা প্রজেক্ট, সেটাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল। যদি সেটা হয় তাহলে কি হতে পারে? দেখুন, আমাদের এখানে যেমন ইউপিআই আছে, আপনার পকেটে, আপনার মোবাইলে, আপনার যে কোনো ডিভাইসে আপনি মুহূর্তের মধ্যে যেখান থেকে পেমেন্ট করতে পারেন। আপনি সেটা বাজারে গিয়ে কোনো 5 টাকার খুচরো জিনিস কিনুন, কিংবা একটা বড় সড়ো পেমেন্ট হোক, আপনি ইউপিআইয়ের মাধ্যমে করেন, আপনার মোবাইলের মাধ্যমে, আঙুল ছুঁয়ে, জাস্ট কটা ক্লিকের মাধ্যমে, কটা টাচের মাধ্যমে, অনেক সময় টাচলেস। ঠিক একইভাবে আমাদের দেশে যেমন ইউপিআই আছে, অর্থাৎ গুগল পে, ফোনপে, এগুলোর মাধ্যমে আপনি পে করতে পারেন, তেমনি ব্রাজিলে কিন্তু একটা খুব চমৎকার এই ধরনের সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেম, তার নাম পিক্স। সেটা ব্রাজিলের সেন্ট্রাল ব্যাংক অপারেট করে। এই প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক অপারেটেড। ব্রাজিলে যেমন সেন্ট্রাল ব্যাংক করে, আমাদের দেশে রিজার্ভ ব্যাংক করে, ঠিক তেমনি চীনেও এইরকম দুটো প্রকল্প আছে। একটা ইসিএনওয়াই, যেটা ইউয়ানের এই ধরনের সমীকরণ বলতে পারেন। আবার তার পাশাপাশি এমব্রিজ বলে একটা জিনিস আছে। এই এমব্রিজেরও কিন্তু চীন খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আসিয়ান দেশগুলোতে তাদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করে সেটারও একটা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, সেটাকে ছড়ানোর চেষ্টা করছে। এই ইন্টারনাল কম্পিটিশানগুলো এই প্রত্যেকটা ইকোনমির মধ্যে আছে, থাকা খুব ভালো, খুব হেলদি, স্বাস্থ্যকর। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিস, যতগুলোর নাম বললাম, এগুলো যত বলিয়ান হচ্ছে, যত শক্তিশালী হচ্ছে, তত কিন্তু জমি হারাচ্ছে মার্কিন ডলার। আর এইখানেই হচ্ছে সবথেকে বড় মজা, আর এইখানেই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সবথেকে বড় অস্বস্তি, ওয়াশিংটনের সবথেকে বড় অস্বস্তি, পেন্টাগনের সবথেকে বড় অস্বস্তি।
কেন জানেন তো? কারণ এই যে সারা পৃথিবীর তেলের ব্যবসা, সেটা মার্কিন ডলারের মাধ্যমে হয়। এখন যদি ব্রিক্স সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা এবার থেকে তেলের ব্যবসাটা আর মার্কিন ডলারের মাধ্যমে করবে না এবং ইউয়ান, রুবেল, রুপি, রিয়াস সবার কাছে গ্রহণযোগ্য একটা কোনো ইন্টারমিডিয়েট ব্রিক্সের নিজস্ব মুদ্রা সেটার মাধ্যমে হবে, কিংবা সেটা নাও হতে পারে। প্রত্যেকটা দেশ ব্রিক্সের মধ্যে যারা আছে, যারা ব্রিক্সের সদস্য দেশ, তারা নিজেদের কারেন্সিতে এই ব্যবসাটা চালাতে পারবে। তাহলে সব থেকে বেশি আহত কারা হবে? অবশ্যই মার্কিন ইকোনমি, অবশ্যই ডলার সব থেকে বেশি আহত হবে। কারণ ওই একটা জায়গা, মিডলম্যানের জায়গাটা, আরও খারাপ বাংলায় বলতে গেলে ওই দালালির জায়গাটুকুর মাধ্যমেই কিন্তু মার্কিন ডলারের শক্তি অবশিষ্ট রয়ে গেছে। আর এবার সেখানেই হাত পড়তে চলেছে এই ব্রিক্স সামিটে। এই যে যন্তর মন্তর আমরা দেখলাম, এফসিআরে দেখলাম, এই সব কিছু নিয়ে ভারতবর্ষের একটা অংশের আপনি সবসময় সরকার বিরোধী একটা পদক্ষেপ দেখতে পান, একটা অবস্থান দেখতে পান। কেন? অবশ্যই তারা তাদের স্পন্সরদের কথা শুনে চলেন, তাদের যারা আর্থিক এই যোগান সিস্টেমটা বজায় রাখেন তাদের কথা শুনে চলতে হয়তো, তাদের জন্য একটা কমিটমেন্ট রাখতে হয়তো। তো সেই কারণের জন্য এত গেল রব তারা তোলেন ভারতীয় অর্থনীতি নিয়ে। এই ধরনের যে কোনো ঘটনা যখন তারা বুঝতে পারেন যে ঘটতে চলেছে, তখন তারা প্রথম যে অস্তিত্ব সংকটটা ফিল করেন সেটা হচ্ছে, তাহলে পয়সা কাহাঁ সে আয়েগা, ডলার কাহাঁ সে আয়েগা। এনজিও গিয়ে উত্তর পূর্ব ভারতে বা মধ্য ভারতে আদিবাসী এলাকায় প্রান্তিক অঞ্চলে মানুষকে তাতানোর জন্য, খেপানোর জন্য, অশান্তি তৈরি করার জন্য যে বিনিয়োগটা আসে ঘুরপথে, কাহাঁ সে আয়েগা ডলার, কোথা থেকে আসবে টাকা? সমস্যা। এবার মজাটা হচ্ছে, ব্রিক্সের এই যে এজেন্ডার কথা আপনাকে বলছি, এটা কিন্তু একটা হিমশৈলের চূড়া মাত্র। যেরকম টাইটানিক ধাক্কা খেয়েছিল একটা বরফের পাহাড়ে, সমুদ্রে ভাসমান বরফের একটা খণ্ডে, ওটা কিন্তু একটা আইসবার্গ, ওপরে শুধু ওইটুকু দেখা যাচ্ছিল, তলায় তার অনেক বেশি কিছু ছিল। ব্রিক্সের এই হিডেন এজেন্ডাগুলো এবছর, যেগুলো আনরেকগনাইজড এজেন্ডা, যেগুলো আনমেনশনড এজেন্ডা, সেগুলো কি কি? অবশ্যই তাই নিয়ে কেউ প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছেন না, কিন্তু আমরা একটু 2-2-4 মেলানোর চেষ্টা করি। আমরা যন্তর মন্তরের পর থেকে 2-3টে জিনিস খুব প্রায় হতে দেখছিলাম, জানেন তো। আমার সত্যি কথা বলতে কি, তখন থেকে অ্যান্টেনা খুব সজাগ হয়ে গিয়েছিল। আপনি বারবার দেখছিলেন যে ভারত সরকার আমেরিকান বিগ টেকগুলোকে তলব করছে, বারবার তাদের একটু রক্তচক্ষু দেখানো হচ্ছে। মেটা তার মধ্যে আছে, আরও অন্যান্য কোম্পানিগুলো আছে। কেন বলুন তো বারবার? তার কারণ সরকার কিন্তু এই মুহূর্তে একটা গেম ধরে ফেলেছে, এবং সরকার কিন্তু এই মুহূর্তে রিঅ্যাক্টিভ মেজাজে নেই। নরেন্দ্র মোদী সরকার প্রিএমটিভ মেজাজে চলে গেছে। আর সেই প্রিএমটিভ মেজাজটা হচ্ছে একটা স্বদেশি বিগ টেকের আপরাইজ। হ্যাঁ, আপনি শুনে এই পর্যন্ত একটু নড়ে যেতে পারেন। স্বদেশি বিগ টেক, আগামী মাত্র 30 দিন বাদে বা 35 দিন বাদেই তো ব্রিক্সের সামিট হবে, তাহলে তার মধ্যে স্বদেশি বিগ টেক কী করে হতে পারে? হতে পারে। ভারতবর্ষে ইউলার মতো স্টার্ট আপ, সেখান থেকে কোম্পানি ফর্ম করে তারা কিন্তু রীতিমতো নিজস্ব একখানা, এছাড়াও আমাদের গুগলের মতো যেরকম প্ল্যাটফর্মগুলো আছে, অপারেটিং সিস্টেম প্রোভাইড করে, সেই একই কাজটা কিন্তু এবার দেশে হওয়া শুরু হয়ে গেছে। ব্রাউজার তৈরি হচ্ছে, প্যারালাল ব্রাউজার। কি কতটা সফল হবে, শেষ পর্যন্ত কতটা গ্রহণযোগ্য হবে, এই তর্কগুলো পরে হবে, অন্য কোনো দিন সেই তর্ক নিয়ে, সেই আলোচনা নিয়ে আমরা হয়তো ডেফিনেটলি বসবো, ফিরে আসবো। কিন্তু হচ্ছে, বিগ টেককে ডাকা হচ্ছে, তাদের কাছে বিভিন্ন কারণে কৈফিয়ত চাওয়া হচ্ছে, তাদের যে বৃত্তটা, তাদের যে রুলস রেগুলেশনগুলো, সেগুলো একটু নাটবল্টুতে টাইট দেওয়া হচ্ছে। এগুলো চলছে প্যারালালি। এর সঙ্গে স্বদেশি সোশ্যাল মিডিয়ার আলোচনা খুব প্রবলভাবে, আপনি কান পাতলে দেখবেন ওই বাস যেরম হয় না, কোনো মৌচাকের সামনে আপনি গেলে, ভীমরুলের চাকের সামনে আপনি গেলে একটা ভোঁ একটা আওয়াজ আসে, আপনি ঠিক ক্লিয়ার আওয়াজটা শুনতে পান না, কিন্তু একটা বাজ শুনতে পান, কিছু একটা হচ্ছে।
কিছু একটা হচ্ছে। এর পাশাপাশি একটা প্রস্তাব এসছে, যে প্রস্তাবের কথা আপনাকে কোনো কাগজ, কোনো মিডিয়া কেউ বলছে না, কেউ স্বীকার করছে না, কিন্তু সেই প্রস্তাবটা খুব গোপনে চলছে। ভারতে কোনো দিন যদি কোনো স্বদেশি মিডিয়া হয়, তাহলে মাথায় রাখবেন ভারতের সামনে কিন্তু একটা রেডিমেড টেমপ্লেট আছে, একটা নয়, জোড়া টেমপ্লেট। সেই একই ফর্মুলাটা কিন্তু এর আগে রাশিয়া ফলো করে ফেলেছে, চীন ফলো করে ফেলেছে। আর আপনি কেন ভুলে যাচ্ছেন যে এই রাশিয়া আর এই চীন, এরা দুজনেই ব্রিক্সের সদস্য, ভারতের সঙ্গেই রীতিমতো ফাউন্ডার মেম্বার। এই একই প্রস্তাবটায় ব্রাজিলের প্রেসিডেন্ট সম্প্রতি খুব ইঙ্গিতবাহী একটা উত্তর দিয়েছেন। মার্কিন অর্থনৈতিক প্রভাব কাটানোর অন্যতম একটা রাস্তা কিন্তু পেমেন্টসের রাস্তা দিয়ে হবে, এবং বিগ টেককে অগ্রাহ্য করার, তাদের প্যারালাল তৈরি করার মধ্যে দিয়ে হবে। খুব ইন্টারেস্টিং অবজারভেশন। যারা ভূ রাজনীতি ফলো করেন তারা এই ধরনের মন্তব্যগুলোর মধ্যে থেকে একেবারে বলা যেতে পারে অনুঘটক খুঁজে পান। বড় কিছু ঘটার একটা ইঙ্গিত মুহূর্তের মধ্যে তারা পিক করতে পারেন। এখন ভাবার চেষ্টা করুন যে এই মন্তব্যটাকে যদি আমাদের কনসেপ্টে আমরা ভাবার চেষ্টা করি, ভারতবর্ষে যদি একটা স্বদেশি মিডিয়া হয়, আর সেই স্বদেশি মিডিয়ায় ইনভেস্টমেন্টের দরজাটা একটু হলেও যদি কোনো রাশিয়ান বিগটেক বা চাইনিজ বিগটেককে খুলে দেওয়া হয়, তাহলে কি ঘটতে পারে? এই জায়গাতে ইকুয়েশনটা কিন্তু ইন্টারেস্টিং হতে শুরু হয়। দেখুন, এতদিন পর্যন্ত ভারতের মাটিতে আমরা জানি যে চীনের সোশ্যাল মিডিয়া চীন নিজে নিয়ন্ত্রণ করে, সেখানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমরা জানি রাশিয়াতেও এই একই সিস্টেম, উত্তর কোরিয়াতেও এই একই সিস্টেম। খুব ভালো কথা, আমাদের এগুলো জানা, আজ থেকে নয়, 5 বছর আগে থেকে। কিন্তু মজাটা হচ্ছে, আপনার দেশে আপনি যদি একটা সোশ্যাল মিডিয়া নতুন করে নিয়ে আসেন, যেটা মেটার বা গুগলের প্রতিস্পর্ধী বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে আগামী দিনে, এবং সেখানে যদি হঠাৎ আপনি মনে করেন যে খোলা বাজারে আপনি আপনার দরজাটা বা জানলাটা খুলে দেবেন কোনো চীনের বিগটেক কোম্পানির জন্য, বা রাশিয়ান বিগটেক কোম্পানির জন্য, বা ইউরোপিয়ান বিগটেক কোম্পানির জন্য, আপনি ভাবার চেষ্টা করুন তো এরপরে অঙ্কটা কি দাঁড়াবে। আপনি দেখবেন আগুন লেগে গেছে, রাতারাতি দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ছে। আপনি দেখবেন রাতারাতি সেই আগুনের ঝলসানি, সেগুলোর আওয়াজ আপনি 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আটলান্টিকের পার থেকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তার কারণ ওই যে বললাম, যেটা ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন খুব রিসেন্টলি, মার্কিন বিগটেপের কান মোলা মানেই মার্কিন অর্থনীতি কিন্তু আরেকটু নড়ে যাওয়া। আপনার দেশে আপনি হয়তো খুব সহজে মেটা বা গুগলকে বন্ধ করে দেবেন, তাদের ওপর দরজা মুখের ওপর বন্ধ করে দেবেন, এটা হয়তো একটু কষ্টকল্পনা আপনার এই মুহূর্তে মনে হতে পারে। কিন্তু ভাবার চেষ্টা করুন তো, আপনি যদি একটা প্যারালাল নিজস্ব স্টেশন, নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন, আর তার দরজাটা, বিনিয়োগের দরজাটা যদি আপনি চীন বা রাশিয়ার জন্য খুলে দেন, তাহলে সেটা কি আপনার মনে হয় মার্ক জাকারবার্গের খুব ভালো লাগবে? না, লাগবে না। এবং অন্যান্য আরও অনেক প্রভুদেরও লাগবে না। খুব ইন্টারেস্টিং এই ইকুয়েশানগুলো, এবং এই সব কটা ইকুয়েশান কিন্তু বলা যায় না খেলার মধ্যে ঢুকে পড়বে যখন ওই ব্রিক্সের সামিট চলবে। কারণ একটা সামিটে সব সময় সব কিছু ডটেড লাইনসে সাইন হয় না, সব সময় সব কিছু বৈঠকের পর প্রেস কনফারেন্স করে হাসি হাসি মুখে চা খেতে খেতে বলা হয় না। ভেতরে যা আলোচনা হয় সেটা এতটা গভীরে থাকে, তার হয়তো ওই যে বললাম টিপ অফ আইসবার্গ, সেটাই শুধুমাত্র মিডিয়ার সামনে বা বহির্বিশ্বের সামনে আসে। ট্যারিফের খেলা দিয়ে শুরু হয়েছিল দাবার চাল। কখনো 18%, কখনো 25%, কখনো 50%-এরও হুমকি শোনা যাচ্ছিল। ওই যারা যুদ্ধ থামিয়েছিলেন অপারেশন সিন্দুরে, তারা এরকম প্রচুর হুমকি, হুঁশিয়ারি, এই সমস্ত কিছু দিচ্ছিলেন। এইটা দাবার বোর্ড কিন্তু এখন আস্তে আস্তে উল্টো পথে ঘুরছে খেলা। মিডল গেম থেকে এন্ড গেমের খেলা যত এগোচ্ছে, এখন কিন্তু আস্তে আস্তে অন্য ইকুয়েশানগুলো ফুটে বেরোচ্ছে। আর এই ইকুয়েশানে এন্ড গেমের দিকে এগোতে এগোতে একটা ছোট্ট শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চলে যাব আজকের পর্বটায়। আপনি কি ভাবছেন এই যতগুলো ইকুয়েশানের কথা বললাম, এই প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কোনো
অদৃশ্য সুতোয় যোগাযোগ নেই? আছে তো, আছে তো। সেই জন্যই তো যখন চায়না এবং নয়াদিল্লি, বেজিং এবং নয়াদিল্লি পরস্পর প্রতিস্পর্ধী অর্থনীতিক হয়ে, শত্রু নয়, কম্পিটিটার হয়ে, প্রতিদ্বন্দ্বী হয়ে, তা সত্ত্বেও তারা যখন একজন আরেকজনের সঙ্গে কম্পিট করে, তেমনি আবার টেবিলে মুখোমুখি বসে। একদিকে চায়না যদি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে খুব দীর্ঘকালীন লম্বা ভাবনা ভাবে, তাহলে তো ভারতও ভাবতে পারে। আর ভারত ভাবলে সেই ভাবনাটা যে সবসময় নয়াদিল্লি থেকেই ফুটে বেরোবে তাও তো না হতে পারে। আপনি বোধহয় ভুলে গেছেন, মাত্র কয়েকদিন আগে রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার মারাত খুসনুলিন তিনি একটা কথা বলেছিলেন। তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন এমন একটা রেলপথের, যে রেলপথটা রাশিয়া থেকে ভারত পর্যন্ত পৌঁছবে, একটা বিশাল রেল ফ্রেট করিডোর। শুনে খুব আশ্চর্য লেগেছিল, আমাদের কাছেও খুব আজব মনে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ওই ডটসগুলো মেলাতে 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 না মনে হলো নিছক ফাঁকা আওয়াজ নয়, জানেন তো। ওই যে বললাম, দাবার বোড়ে কোনো কোনো সময় হয়তো বোড়ে খেতে দেওয়া হয় ইচ্ছাকৃত, নৌকো বাঁচানোর জন্য। কখনো হয়তো একটা ঘোড়া গিফট করা হয়, কারণ মনে করা হয় গজকে দিয়ে বিপক্ষের রাজাকে খুব বড় সড়ো রকম চাপে ফেলা যাবে, কিস্তি দেওয়া যাবে। এটাও অনেকটা সেই রকম। তো যাই হোক, এই সমস্ত কিছুর মধ্যে ব্রিক্স সামিট শেষ পর্যন্ত নয়াদিল্লির জন্য কত এফেক্টিভ দাবার পাল্টা চাল হয় সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। অবশ্য এই চালে ভারত কিন্তু ছক ভাঙা একটা রাস্তায় হেঁটেছিল। তারা কিন্তু বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছিল এবারের ব্রিক্সে সামিল হওয়ার জন্য, যদিও মনে হচ্ছে না যে তারেক রহমানের ভারত সফরও সহজে হবে বলে, আর বাংলাদেশও ব্রিক্সে যোগ দেবে বলে। তো যাই হোক, সেটা অন্য দিনের আলোচনা, সেটা নিয়ে না হয় পরে আবার অন্য কোনো পর্বে ফিরে আসব। আপাতত এই ভূ রাজনীতির যে দাবার বোর্ড, তার চালগুলো নিয়ে আমরা যে ব্যাখ্যা এবং পাল্টা ব্যাখ্যাগুলো দিলাম, সেটা ভেবেই যে এই পর্বটা আপনাদের সামনে নিয়ে এলাম, সেটা আপনার কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ইউটিউব এবং ফেসবুক দু জায়গাতেই খবরের ডানদিকের সঙ্গে থাকুন। এই রকম ছক ভাঙা ইন্টারেস্টিং বিভিন্ন টপিক নিয়ে আলোচনা আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আজ এই পর্যন্তই। আমি প্রদীপ্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।